ফোনের ভিডিওগুলো দেখা আর পিকে দেখা সেই সমানই তো হলো। তা না করে তুমি একেবারে সামনাসামনি দেখো না হয়। সমান কথা নয়। বিয়ের সাজগোজে দেখা আর সাধারণভাবে দেখা সমান কথা নয়। আমারও কবে বাংলাদেশে আসা হবে তারও ঠিক নেই। ততদিন পর্যন্ত তাকে সামনাসামনি দেখার জন্য কি আমি বসে থাকবো? দ্বিতীয়ত, বিয়ের সাজগোজের যে পিকগুলো আমি দেখেছি তা দেখে আমার মন তৃপ্ত হয়নি। ঈশিতা আম্মা, সবাই তোর বউয়ের প্রশংসা এত পঞ্চমুখ, আমার তাকে দেখার তৃষ্ণা, তার সাথে কথা বলার ইচ্ছে আরও বাড়িয়ে দিয়েছে। আজ দুদিন তুই ব্যস্ত ছিলি, তাই চেয়েও কল দিয়ে ডিস্টার্ব করতে পারিনি। তৃতীয়ত, আমার গোমরামুখ ভাইটার কোন চাঁদমাখা মুখখানা দেখে এত পাগল হয়ে দুদিনের মধ্যে বিয়ে করে নিল, সেই চাঁদ মুখখানা আমিও একটু দেখি। শেষের কথাগুলো একটু ফাজলামো করে মজার ছলেই বলল নিশিতা। বিনিময়ে নিভান মৃদু হাসলো, পুনরায় বাহানা দিয়ে বলল, ও ঘুমিয়ে গেছে আপু। তো ঘুমালে নতুন বউকে দেখা নিষেধ নাকি? সত্যি বলতে সবার প্রশংসায় ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে ভাই। আরে দেখা না, আমি বুঝলাম না ওকে দেখাতে তোর সমস্যা কোথায়? নিশিতার নাছর বান্দামিতে দীর্ঘশ্বাস ছাড়ল নিভান। আসলেই তো, তাকে দেখাতে সমস্যা কোথায়? যাই হোক, দেখাতে সমস্যা কোথায় এটা যদি আপুকে সে বোঝাতো বা বলতে পারতো। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন ঘুরিয়ে ঘুমন্ত কৌরিকে দেখালো নিভান। এলোমেলো অবিন্যস্ত চুল, সুন্দর একটা গোলগাল মুখ, ল্যাম্পশেডের কমলাভাব আলোতে সৌন্দর্যের উজ্জ্বলতা যেন ঠিকরে পড়ছে। কি নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে মেয়েটা। মাশাল্লাহ, নজর না লাগুক কারোর। সবাই যে প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, তার চেয়েও খুবই সুন্দর। ভাই, ও নাকি খুব শান্ত সুলভ। বইয়ের প্রশংসায় হাসি মুখটা আরো একটু প্রসারিত হলো নিভানের। ফের নিশিতা প্রশ্ন করতে হালকা মাথা ঝাঁকি উত্তর দিল। সেটা দেখে নিশিতা বলল, আমার ভাইয়ের ব্যক্তিত্বের সাথে 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 পছন্দও মার্জিত, রুচিশীল, মানাতেই হবে। তবে তুই কিন্তু আমাদের সেই ভদ্র সদ্র নিবান আর নেই, বেশ নির্লজ্জ হয়ে গেছিস। এত সময় ফোনের স্ক্রিনে নজর রেখে কৌরির প্রশংসায় পঞ্চমুখ হলেও মেয়েটা কোথায় শুয়েছে নজর পড়তে চোখ সরিয়ে শেষের কথাগুলো বলল নিশিতা। সেটা বুঝে নিভান কিছু বলতে যাওয়ার আগেই নিশিতার পিছন থেকে পুরুষালী গলায় কেউ বলল, ওর আর দোষ কোথায়? দোষ তো তোমারই। রাত 14টার সময় নববিবাহিত দম্পতিদের ফোন দিয়ে এমনিতেই বিরক্ত করলে তার উপর নাছোড়বান্দার মতো বউ না দেখে ছাড়বে না। বান্দা এত বাহানা দিচ্ছে, তুমি তো শুনলেই না, বউ না দেখে ছাড়লেই না। এখন দোষ ওর উপর চাপাচ্ছ, ওকে দিচ্ছ। এই, তোকে উপদেশ দিতে এখানে ডাকা হয়েছে? তুমি আমার কথায় নাক ঢুকাতে আসলে কেন? যাক বাবা, সত্যি কথার কোনো ভাতই নেই। জানো যখন তোমাকে উপদেশ দিতে ডেকেছে কে? আর নির্লজ্জমেগুলো তোমরা বোন জামাইরাই শিখাচ্ছ, পড়াচ্ছ আমাদের ভাইগুলোকে। আমি ইসির কাছ থেকে শুনেছি, নিবান বিয়ের ঘোষণা দিতেই সজীব ওকে আবল তাবল বলে শিখিয়ে লজ্জা ভাঙিয়েছে। তোমাদের মুখে তো সারাক্ষণ নির্লজ্জ কথা লেগেই থাকে। সারাদিন কানে যেসব বাণী ঢুকতে ঢুকতে থাকে, আমার ভাইয়ের আর কি দোষ? তোমার ভাই নিরীহ, দোষ এখন সব আমাদের। আশ্চর্য। দুজনের ঝগড়া দেখে নিভান আশ্চর্য। যে কোনো টপিকে এরা এরকম ঝগড়া করে এটা সে জানে, তবুও এখন ফোনের ক্যামেরা সে ঘুরিয়ে নিয়েছে অনেক আগে। আশ্চর্য হয়ে দুজনের ঝগড়া দেখতে থাকলো। এক পর্যায়ে নিশিতার হাত থেকে ফোন নিয়ে ওর বর নিভানকে উদ্দেশ্য করে বলল, আশ্চর্য শালাবাবু, তুমি তোমার আপুকে কিছু বলছো না কেন? তুমি বলতে পারলে না বিয়ের পর পাড়ার অতি ভদ্র সভ্য ছেলেটাও নির্লজ্জ হয়ে যায়? তাকে নির্লজ্জতা শেখানো লাগে না। আর দ্বিতীয়ত, যারা বউকে একটু বেশি ভালোবাসে তারা পারিবারিক সমাজে নির্লজ্জ বলেই আখ্যায়িত হয়। সুতরাং বিবাহিত পরবর্তী জীবনে কেউ নির্লজ্জ বললে কথা কানেই তুলবে না। ওকে? নিভান প্রাণবন্ত হাসলো, ফের বলল, ওকে ভাইজান। পাশ থেকে নিশিতা বলল, ইন্ধন যুগিয়ে আর তোমাদের মতন বানিও না। দুজনের কেউ কথা কানে তুলল না। তারা তাদের মতো কথা চালিয়ে গেল। তা তোমার মিসেসের শরীর এখন ভালো আছে? আমাদের এখানে কবে আসছো শালাবাবু? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ওখানে তাড়াতাড়ি যাওয়া হবে না ভাইয়া, সামনে ওর এডমিশন আছে। আপাতত ওর প্রস্তুতি নিতে হবে। আর আমার ঝামেলাটা তো জানোই। তবে এডমিশন পরীক্ষাটা হয়ে গেলে দেখি কোথায় কি হয়, তারপর আসার চেষ্টা করব। চেষ্টা নয়, আসতেই হবে। আর আসার টিকিট কিন্তু আমার। তোমার আপু তোমাদের জন্য গিফট অলরেডি পাঠিয়ে দিয়েছে। আমার পক্ষ থেকে এখানে আসার টিকিটটা
উপহার স্বরূপ তোলা রইল। না বলতে পারবে না, আর না বললেও আমি শুনছি না। ওকে? আচ্ছা সে না হয় দেখা যাবে। দেখা যাবে কি, তোমার বাচ্চা বউটার অ্যাডমিশন পরীক্ষাটা হয়ে যাক, তারপর আমি দেখছি। প্রতিউত্তর করল না নিভান। মানুষটা অমায়িক চরিত্রের, বোনের থেকে কম স্নেহ যত্ন পায়নি নিভান এই মানুষটার কাছে। মানুষটার প্রতি শ্রদ্ধা সম্মান এমনিতেই চলে আসে। যতই সফলতায় ডুবে থাকুক, এসব মানুষের মুখের উপর যে কোনো বিষয় না বলে তাদের যত্নগুলোকে ছোট করতে বা খোয়াতে রাজি নয় নিভান। সফল ব্যক্তি হয়েও নিজেকে বড় দেখাতে পারে না সে। আরো কিছুক্ষণ কথা চলল দুজনের মধ্যে। একটা সময় দুজনের আলাপ শেষ হতেই ফোনটা ফের নিশিতা নিল। নিভানকে বলল, ভাই ওকে আবার একবার দেখাতো। তুমি আমাকে আবার নির্লজ্জ বলবে? বলবো না, দেখা না, একটা কাজ বাকি আছে। নিশিতার বাহানা দেখে ওর স্বামী ভদ্রলোক চলে গেলেন। নিভান এবার বিনা সংকোচে ফোনটা ঘুরিয়ে কৌরির দিকে ধরল। ফোনের স্ক্রিনে ঘুমন্ত সুন্দর মুখটা ভেসে উঠতেই মুখ এগিয়ে ফোনের স্ক্রিনে কৌরির কপালে চুমু দিল নিশিতা। ফের বলল, ওই আদরটুকু ওর পাওনা ছিল, হয়ে গেছে, এবার রাখ। আর কাল ওর সাথে আমাকে অবশ্যই কথা বলিয়ে দিস। পার্সেল রিসিভ করে জানাস কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। রাখছি তবে, আল্লাহ হাফেজ। ফোন কাটতে যাবার আগে নিভান তাকে ডেকে উঠল। আপু। কি হয়েছে, কিছু বলবি? সরি। কেন? তখন নির্লজ্জ বললাম তাই? আরে ওটা তো আমি এমনিতেই বলেছি। তবে এমনিতেই বললেই কি, আজ যেভাবে মেয়েটাকে আগলে রেখেছিস, সারা জীবন ওভাবেই আগলে রাখিস বাবু। সেটার জন্য না, তোমাদের আসার অপেক্ষা না করে বিয়ে করে নিলাম, যেখানে তুমি বা তোমরা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, অথচ গুরুত্বই দিলাম না। ইটস ওকে বাবু, আমি কিচ্ছু মনে করিনি, বরং খুব খুশি হয়েছি তুই নিজ থেকে কাউকে পছন্দ করে বিয়ে করতে চাইছিস, বিয়ে করেছিস, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ আপু। লাপটুস বাচ্চা সোনা, খবরদার কাল মনে করে ওর সাথে আমাকে কথা বলিয়ে দিস, কেমন? নিভান মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিল। পুনরায় আল্লাহ হাফেজ জানিয়ে কথার পরিসমাপ্তি ঘটালো দুজনে। ফোনটা রেখে কৌরির দিকে তাকালো নিভাত। মেয়েটা কেমন গুটিয়ে এসে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। কথা বলার মধ্যে অনুভব করেছে মেয়েটার বারবার কুকুরে এসে তাকে জড়িয়ে ধরা। কেন? ঠান্ডা লাগছে নাকি? সহসা হাত বাড়িয়ে কৌরির গাল, গলা এবং খোলা হাতের অংশ ছুঁল নিভান। বেশ ঠান্ডা। তড়িৎ এসির দিকে তাকালো। 18 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া, তাও আবার কুল মুটে। তখন বাহির থেকে এসে অতিরিক্ত গরম লাগায় এত কমে তাপমাত্রা দিয়ে রেখেছিল নিভান। তারপর আর কমানো বাড়ানো হয়নি। তার কাছে তাপমাত্রা স্বাভাবিক লাগলেও হয়তো কৌরির জন্য স্বাভাবিক নয়। বেড টেবিল থেকে এসির রিমোটটা নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিল নিভান। তবুও কৌরির ঠান্ডা ভাব কমল না। সেটা বুঝে পায়ের কাছ থেকে চাদরটা পা দিয়ে টেনে নিয়ে জড়িয়ে দিল। উষ্ণতা পেতেই তাকে ছেড়ে দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে সরে যেতে চাইল কৌরি। তা কেমন অদ্ভুত চোখে অবলোকন করলো নিভান। তবে কাছে থেকে কৌরিকে সরতে দিল না, বরং গায়ের থেকে চাদরটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মেয়েটা আবারও তার কাছে ঘেঁষে উষ্ণতা খুঁজল। নিভানের বুকের কাছে টি শার্ট খামচে ধরে তার শরীরে মিশে যেতে চাইল। পায়ের ফাঁকে পা গলিয়ে দিল, মুখ গুজে দিল তার গলার ভাঁজে। অতঃপর সব বুঝেও নিভান চুপচাপ কিছুক্ষণ বইয়ের ঘুমের ঘরের কর্মকাণ্ড শান্ত চোখে দেখল। মেয়েটা অদ্ভুত ঘুম কাতুরে। আজ কয়েকদিনে তা বেশ উপলব্ধি করেছে নিভান। তাই বলে এত গাঢ়? এই যে একটা মানুষ তাকে অন্য রুম থেকে তুলে আনলো, আরেকটা বেডে শুইয়ে দিল, এত সময় ধরে ফোনে কথা বললো, অথচ বউটা তার জাগলই না। এত ঘুম কাতুরে যে কিছু অনুভবই করতে পারলো না। আশ্চর্য। নিভান হাসলো। উষ্ণতা খুঁজে ফেরা শরীরটাকে মুহূর্তে নিজের শরীরের উপর তুলে নিল। হাতের কাছে টেনে রাখা চাদরটা কৌরির পিঠের উপর দিয়ে দুজনকে জড়িয়ে নিল। কৌরি একটু নড়ে চড়ে ফের শান্ত হয়ে গেল। সেটা খেয়ালি চোখে দেখে কৌরির মুখের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল নিভান। নিটল ছোট্ট ফর্সা কপালটা উন্মুক্ত হতে সেখানে প্রগাঢ় একটা চুমুও বসালো সে। ফের ডান হাতটা কৌরির পিঠের উপর দিয়ে তাকে নিজের সাথে আগলে রেখে বাম হাতটা নিজের মাথার নিচে রাখলো নিভান। সুগভীর শান্ত চোখ জোড়া তার কৌরি সুশ্রী মুখে। এখান থেকে কয়েকদিন আগেও সে একা ঘুমাতো। মেয়ে মানুষের সান্নিধ্য পছন্দ না থাকায় তখনও অনুভব হয়নি এরকম এত কাছে কাউকে আদর যত্নে বুকে আগলে রাখাতেও চরম সুখ, অনাবিল প্রশান্তির। স্বর্গসুখ কেমন জানা নেই নিভানের, তবে মেয়েটাকে কাছে পাওয়ার পর যে প্রশান্তি সুখ সে শরীর মনে অনুভব করে তা পুরুষ হিসাবে উপলব্ধি করা দুনিয়ায় স্বর্গসুখী বলা যায়। এখন মনে হচ্ছে তার জীবনে কৌরির আগমনটা আরো কিছুদিন আগে আসা উচিত ছিল। না না, হয়তো কিছু মাস আগে, সময়টা কিছু বছর আগে আসলে হয়তো মন্দ হতো না। বরং সব থাকতেও যে নিঃসঙ্গ জীবনের এক একটা একাকিত্ব দিন নিভান পার করেছে, সেই জীবনের সারাদিনের ক্লান্তি অবসাদে ঢাকা শরীর মনের একজন সুখকর সঙ্গী হতো। চাপা স্বভাবের নিভান সেই সঙ্গিনীর কাছে নিজের দুঃখটা ভাগ করতে না পারলেও
এই যে মেয়েটাকে কাছে পাওয়াতে যে সুখ প্রশান্তি, সে শরীরে মনে শান্ত নদীর ধারার মতো বয়ে চলার অনুভূতি অনুভব করছে। অন্তত সেই সুখটুকু পেত। এরকম টুকরো টুকরো সুখ, টুকরো টুকরো শান্তি তো চাওয়া পাওয়া ছিল নিভানের। খুব বেশি চাওয়া পাওয়া তো তার কখনোই ছিল না, তবে দেরিতে হলেও ভাগ্য তার সহায় হয়েছে। নাহলে বাবা মারা যাওয়ার পর পরিস্থিতি অনুকূলে পড়ে সবসময়ের ভাবনা অনুযায়ী নিজের জীবনের প্রতি অভিযোগী হয়ে নিভান নিজেকে নিন্দা করে গিয়েছে। জীবনে কি আছে তার? সব থাকতেও কি তার বলে পৃথিবীতে আদৌ কিছু আছে? জীবনের স্বাচ্ছন্দ্য জীবিকার অভাব না থাকলেও সেই জীবনে ভালোবাসা, খেয়াল, আদর যত্নের তো নিদারুণ অভাব ছিল, যা ভাগ্যক্রমে ঘুচেছে এমন সময় এসে, যে সময় এসে আদর যত্নের আর বিশেষ প্রয়োজন পড়ে না, গুরুত্ব রাখে না। তবে সেই আদর ভালোবাসার খামতি পূরণের জন্য হয়তো ভাগ্যের লিখন তাকে সময়ে এসে বিশেষ উপহার হিসেবে গৌরীকে দিয়েছে। এখন নিভানের মনে হয় তার একটা আস্ত সুখকর পৃথিবী আছে। সেখানে পেজা তুলোর মতো শুভ্র কোমল একটা বউ আছে, যাকে বুকে জড়ালে সারাদিনের ক্লান্তি অবসাদ মুহূর্তে দূরীভূত হয়ে গিয়ে আকাশ সম প্রশান্তিতে মনটা ডুবে যায়, যার ছোঁয়ায় দুঃখগুলো ডুবে গিয়ে সুখ ধরা দেয়। কি অদ্ভুত জীবন! ঘড়ির ঢং শব্দ ভাবনা কাটালো নিভানের। কৌরির মুখ থেকে নজর সরিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকাতে দেখলো 1টা বাজে। ভাবনায় এত মশগুল ছিল টেবিল লাইটটা অফ করতে খেয়াল নেই। মাথার নিচ থেকে হাতটা বের করে লাইটটা অফ করে দিল নিভান। পুনরায় হাতটা এনে রাখলো মাথার নিচে। রাত অনেক হয়েছে, অথচ ঘুম ধরা দিচ্ছে না চোখে। অথচ তার বুকে শয়নরত নারীটি গভীর ঘুমে বেহুশ। আনমনে হাসলো নিভান। ঘুম চোখে ধরা না দিল একবার চোখ বুজে নিল সে। ঘুম ভাঙতেই নড়ে চড়ে উঠল কৌরি। অনুভব করতে পারল কারোর খুব কাছে শুয়ে আছে সে। গায়ের সুগন্ধটা বলে দিচ্ছে মানুষটাকে। নিজের কোমল শরীর, হাত পায়ের অবস্থানও কোথায় কোথায়, সেটাও ঘুম কেটে যাওয়া সচল ব্রেনের সহজেই বুঝে নিল। মানুষটার একটা হাতের উপর শুয়ে আছে সে, অন্য হাতটা তাকে পরম ভালোবাসায় মানুষটার সাথে জড়িয়ে রেখেছে। কৌরির মুখ বুজে আছে সেই পরম আদরে আগলে রাখা মানুষটার বুকে। সদ্য ঘুম ভাঙা কৌরির ঠোঁটে মৃদু হাসি ফুটল। অনুভব করলো মানুষটা সারা শব্দহীন, শরীরটা বলছে মানুষটা গভীর ঘুমে। সেই সুযোগ নিয়ে কৌরি আরও একটু ঘনিষ্ঠ হলো বরের সাথে। ঘুম ভেঙে গেলেও বুঝতে দিল না মানুষটাকে, অথচ তার ধারণা ভুল প্রমাণিত করে দিয়ে তাকে জড়িয়ে রাখা মানুষটা বলে উঠল, নামাজ পড়তে হবে না। চমকে চোখ খুলে ফেললো কৌরি। তার মানে মানুষটা ঘুমিয়েছিল না? ছি! একটু আগে নিজের করা কর্মে ভীষণ লজ্জিত হলো সে। মুখে বুলি না ফুটতে চাইলেও কোনো রকমে বলল, উঠুন। ওঠো কি করে? তৎক্ষণাৎ নিজের অবস্থানের কথা মনে পড়তে হাত পায়ের অবস্থান সরিয়ে নিতে চাইল কৌরি। তবে হতে দিল না নিভান, বরং নিজের হাত পা দিয়ে নিবিড় বাঁধনে জড়িয়ে নিল কৌরিকে। সদ্য ঘুম ভাঙা ঘনস্বরে বলল, বললাম আমার সরে যেতে হবে? একদম না, তোমার উচিত ছিল আরও কাছে আসা, রবকে একটু ভালোবাসা, তুমি না বাসলেও তাকে একটু সুযোগ করে দেওয়া। লজ্জা পেল কৌরি। মুখ ডুবিয়ে রাখলো লজ্জা দেওয়া মানুষটার বুকে। সারা রাতে ঘুম ভাঙেনি কৌরির। কাল রাতে কোথায় শুয়েছিল আর এখন কোথায় শুয়ে আছে? এখানে কে নিয়ে আসলো তাকে? কিভাবে আসলো? এসব মাথাতে না আনলেও সকাল সকাল বরের ভালোবাসায় শিখতে হলো। সে জানে এখানে তাকে কে নিয়ে আসতে পারে। নিভানের দুষ্টু মিষ্টি অভিযোগী বার্তার পরিবর্তে নিচু গলায় বলল, নামাজের সময়টা পার হয়ে যাচ্ছে কিন্তু। বুকে নিবিড় বন্ধনে জড়িয়ে রাখা মেয়েটাকে আরো শক্ত করে বুকে চেপে নিল নিভান। কৌরিকে আগলে রাখা হাতটা তার মাথার খোলা চুলের ভাঁজে চলে গেল। পরম আহ্লাদে মাথার মধ্যে আঙ্গুল বুলাতে বুলাতে গলার ঘন স্বরটা বজায় রেখেই বলল, সকল ব্ল্যাকমেইল ইটস ভেরি ব্যাড। বিনিময়ে কৌরি হাসলো, যা নিভান দেখতে পেল না, তবে অনুভব করতে পারল। তৎক্ষণাৎ কৌরির মাথায় রাখা হাতটা দিয়ে মেয়েটার মুখটা তার বুক থেকে আলগা করে ধরল নিভান। সকাল সকাল বইয়ের মায়াবিনী মুখের মিষ্টি হাসিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো নিভান, যা রুমের আবছা নীল আলোটায় বেশ মুগ্ধকর লাগলো। যেদিন থেকে মেয়েটার প্রতি দুর্বলতা অনুভব করেছে, সেদিন থেকে মেয়েটাকে নিজের নিজস্বতায় রূপে চেয়ে এসে নিভান। তবে সে আশা পূর্ণ হবে, মেয়েটাকে এত কাছে পাবে, এটা কখনো ভাবেনি সে। যদি কখনো কৌরি নিভানের না হওয়ার অস্বীকৃতি জানাতো, তবে হয়তো মেয়েটাকে আর এত কাছে পাওয়া হতো না কখনো নিভানের। এভাবে বুকে জড়িয়ে যে শান্তি সুখ মেলে, তাও হয়তো আর হতো না, ভালোবাসাও হতো না। কথাগুলো ভাবতেই কেমন যেন মনটা হাঁসফাঁস করে উঠল নিভানের। কৌরির আলগা করে ধরে রাখা মাথাটা পুনরায় হাত দিয়ে চেপে এনে ধরল নিজের ঠোঁটের ভাঁজে। শুষ্ক ঠোঁটের দীর্ঘ গাঢ় ছোঁয়া বসালো কৌরির মসৃণ কপালে। সেখান থেকে সরে এসে কৌরির বুজে থাকা দু চোখের পাতায় পরম আহ্লাদে নিজের ঠোঁটের আদর ছোঁয়ালো। এই চোখ দুটো তাকে খুব টানে, মেয়েটাকে খুব খুব ভালোবাসতে বাধ্য করে। এত মায়া ভরা দুটো চোখ, ওই চোখ দুটো ভরাক্রান্ত থাকলে, অশ্রু ঝরলে নিভানের কলিজায় গিয়ে বিধে। আর এই চোখ দুটো প্রাণোচ্ছল থাকলে নিভানের হৃদয় মন সবকিছু শান্তিতে থাকে। ঠোঁটের উষ্ণতা ছুঁয়ে দিয়ে সরল নিভান। কৌরির মুখের দিকে কোমল নজর ফেলে সময় নিয়ে বলল, আজ উঠে নামাজ পড়ে নাও।
কৌরিও ঘুম ঘুম চোখে ঘন ঘন পলকে বরকে দেখলো কিছুক্ষণ। নব্য বউ হিসেবে সকাল সকাল বরের ভালোবাসায় লজ্জায় মূর্ছা যাওয়ার কথা থাকলেও মূর্ছা গেল না সে, বরং সেই মানুষটার নরম নরম ভালোবাসা কেমন বিগলিত মনে উপভোগ করলো। মানুষটার ছোঁয়া আদর যত্নগুলো ভীষণ অন্যরকম, ভীষণ আদুরে ছোঁয়া, খুব দরদি কোমলতা ভরা সেসব স্পর্শে, যেন নিজেকে কেউ বিন্দু আঘাত না দিয়ে পরম আদরে স্পর্শে ভালোবেসে ছুটছে। সব ছোঁয়ায় ভালোবাসা যত্নগুলো যেন চুইয়ে চুইয়ে পড়ে। কৌরির মনে মনে পুরুষ নিয়ে যে ভয়টা ছিল তা কেমন ধীরে ধীরে মানুষটার আচরণে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে কি কেটে গিয়েছে। কৌরিকে চেয়ে থাকতে দেখে নিভান নম্র আদুরি গলায় শুধালো। উঠবে না? কৌরির যেন হুঁশ ফিরল, নড়ে চড়ে উঠতে গিয়ে ওড়নায় টান পড়ল। তা দেখে নিভান মৃদু হেসে হাতটা আলগা করতেই গায়ের ওড়না ঠিক করে কৌরি উঠে বসলো। মাথার চুলগুলো আজও খোলা, অথচ স্পষ্ট মনে আছে শোয়ার আগে চুলগুলো বেনি করে শুয়েছিল। পরপর আজ কয়েকদিন সে বেনি করে রাখা চুলগুলো সকাল হলেই খোলা পাচ্ছে। কারণটা না জানলেও চুল খুলে ফেলা ব্যক্তিটা কে হয়তো সে জানে, তবে চুল খোলার রহস্য কি এটা সে জানতে চেয়ে সকাল সকাল প্রশ্নের উত্তরে বিব্রত হতে চাইল না। তাই নিঃশব্দে চুলগুলো খোপা করে আলস্য ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ফের ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। পিছনে ফিরে দেখলো না দুটো মুগ্ধ চোখ তার প্রতিটা মুভমেন্ট কিভাবে অবলোকন করে চলেছে। সেই মুগ্ধ চোখের মানুষটার চোখের সাথে সাথে মনের মধ্যেও মুগ্ধতা ছড়িয়ে পড়ল। মন প্রার্থনায় গেয়ে উঠল, প্রতিটা সকালের আগমনী বার্তা তার এভাবেই হোক। এই নারীকে ভালোবাসার মধ্যে দিয়ে প্রতিটা ভোর এভাবে মুগ্ধতায় কেটে সকালে সূর্য উঠুক, তারপর সেই মুগ্ধতার রেশ ধরে সকাল পেরিয়ে দুপুর কাটুক, আর দুপুর পেরিয়ে রাত, আর সেই রাত পেরিয়ে একই মুগ্ধতায় আরও একটা সকাল আসুক তাদের জীবনে। অফিসিয়াল কিছু কাজের জন্য সকাল সকাল জাহিদ সাহেবের শরণাপন্ন হতে হলো নিভানকে। যদিও রোজ সকালে অফিসে বের হওয়ার আগেই ওনার সাথে একবার দেখা করে তারপরে অফিসে যায় নিভান। রাতে অফিস থেকে ফিরেও একবার দেখা করার চেষ্টা করে, যদি না তিনি ঘুমিয়ে পড়েন। জাহিদ সাহেবের রুমে ঢুকে ওনার শরীরের খবরাখবর নিয়ে অফিসিয়াল কাজের কথায় মত্ত হলো দুজনে। কথাবার্তা শেষ হতে জাহিদ সাহেব একটু সময় নিলেন, ফের বললেন, টিনর আর মনত্বের বিয়েটা নিয়ে কি ভাবলে? টিনয় প্রস্তাব রেখেছে, বিষয়টা খুব ভালো লেগেছে, কিন্তু প্রস্তাবটা বিয়ান সাহেবা রাখলে বিষয়টা আরো ভালো হতো না? আন্টি এ প্রস্তাব রাখতে চেয়েছিলেন, টিনয় মানা করেছে। একটু আশ্চর্য হলেন জাহিদ সাহেব, শুধালেন, কেন? বিয়ের মতো একটা বন্ধনে ছেলে মেয়ে দুজনকেই সংসারে জেলে আটকে পড়তে হয়। সেখানে শুধু টিনয়ের মতামত বা প্রস্তাব রাখলে তো হবে না, মান্যতার মতামতও গুরুত্বপূর্ণ। যদিও আমি মান্যতার সাথে টিনয়ের বিষয়ে কথা বলেছি, সিদ্ধান্ত নিতে মতামত জানাতে সময় চেয়েছে সে, সেটা আমি টিনয়কে জানিয়েছি। তাই আপাতত আন্টিকে মানা করে রেখেছে টিনয়। যদিও মান্যতা সময় চাওয়ার বিষয়টা আন্টি জানে না। টিনয় আন্টিকে বলেছে পরপর বাড়িতে দুটো বিয়ে হলো, আপাতত আমরা সময় নিয়ে বিয়ের প্রস্তাবটা রাখি, সেটা মেনেছে আন্টি। তবে মান্যতা ভালো মন্দ মতামত প্রকাশ করলেই আন্টিকে পাঠানো হবে প্রস্তাব নিয়ে। মেয়ের বিষয়টা তিনি এত গুরুত্ব দিয়ে ভেবে দেখেননি, কারণ মান্যতা বাবা ভাইয়ের সিদ্ধান্তের বাইরে যাবার মতো মেয়ে নয়। সেজন্য মান্যতাকে নিয়ে এতটা তৎপর ভেবে দেখা হয়নি। এজন্য নিভানের সকল সিদ্ধান্ত তিনি চোখ বুজে মেনে নেন। ছেলেটার সব দিকে খেয়াল থাকে, কারো অধিকার থেকে এক সুতা পরিমাণ হক যেন নষ্ট না হয়। ছেলেটার নিদারুণ খেয়াল সবসময় সেদিকে তৎপর থাকে। কণ্ঠে সন্তুষ্টতা বজায় রেখে তিনি বললেন, বেশি ভাবলে? তবে ওইদিকে চৌধুরী সাহেব তো মনে হয় আমাদের ওপর বেশ মনক্ষুণ্ণ হয়েছেন। তোমার বিয়ের নিমন্ত্রণ তো আসলোই না। গতকালের কথা হলো, কথার ভঙ্গিমায় বুঝলাম তিনি প্রস্তাব নাচক বেশ অসন্তুষ্ট। তবে আরো একবার বিষয়টা নিয়ে ভেবে দেখতে বললেন। আপনি কি বলেন? বলছি, কাউরে কথা দিয়ে ফেলেছি, সেজন্য আপনার প্রস্তাব রাখতে পারছি না। নিভানের ঠোঁট সূক্ষ্ম প্রসারিত হলো, সেটা খেয়াল করলেন জাহিদ সাহেব। তুখোর বিজনেসম্যান হওয়ায় হঠাৎই একটা কথা মাথায় এলো। সেই অনুযায়ী শুধিয়ে ফেললেন সামনে বসা ছেলেটাকে। এ কারণে যদি ব্যবসায় সম্পর্ক নষ্ট করতে চান? করবেন, সমস্যা কোথায়? জাহিদ সাহেব জানেন ওনার সামনে বসা ছেলেটাও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন বিজনেসম্যান। তাকে জেনে শুনে প্রশ্নটা করা অযাচিত, তবুও কৌতূহলবশত করলেন। যারা সদুত্তর যেমনটা আশা করেছিলেন ঠিক তেমনটাই পেলেন। তবে নিভানের উত্তরে মনের ভিতর আরও একটা প্রশ্ন হানা দিল ওনার। ওনার প্রস্তাব নাকচ করার কারণে মন্যতার উপযুক্ত পাত্র হিসেবে টিনয়কে বলে মনে করে, কেন জানি এটা আমার মনে হয় না। কারণ তো একটা আছে, আমাকে কি বলা যায় ওনার প্রস্তাব নাকচ করার ত্রিনময় বাদে ও দ্বিতীয় কারণটা কি? ওনার ছেলে এই বিয়েতে রাজি নন। উনি শুধু বিজনেস আর ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ঠিক রাখতে
ছেলের উপর ওনার সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন। ছেলের পছন্দ অন্য কাউকে, সেখানে আমি জেনে শুনে আমার বোনকে বলি দিয়ে কি করে? আমি চাই না আমার বোন শুধু আরামায়েশে থাকার জন্য ওরকম ধরা বাঁধা সম্পর্কে বাধা পড়ুক। আমি চাই আমার বোন আরামায়েশ বাদেও সুখে শান্তিতে থাকুক। চৌধুরী বাড়ির মধ্যে খুব আরামায়েশ না দিতে পারলেও আমার বোনকে তিনয় অন্তত সুখে শান্তিতে রাখবে। আমি মনে করি তিনয়ের প্রতি আমার বিশ্বাসে আপনিও বিশ্বাসী। জাহিদ সাহেব মুখে মৃদু হাসি ঝুলিয়ে নিভানের কথায় সায় জানালো। বিনিময়ে নিভানও মৃদু হাসলো। তৎক্ষণাৎ কিছু একটা ভেবে জাহিদ সাহেব ফের বললেন, আচ্ছা ওসব বাদ দাও। শেষ যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, চৌধুরী সাহেবের ভাবনা বাদ দেওয়াই ভালো হবে। কথাটা বলে তিনি একটু চুপ হলেন। যেটা তিনি বলতে চেয়েছিলেন ছেলেকে সেটা কিভাবে বলবেন, ভেতরে ভেতরে আড়ষ্টতা কাজ করলো ওনার। কিছু বলবেন? বলছিলাম, সেই যখন কক্সবাজারে যাচ্ছ মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাও, একবার ঘুরিয়ে নিয়ে এসো না। হ্যাঁ, এরপর ওর কোচিং শুরু হবে, সামনে অ্যাডমিশন পরীক্ষা, রেজাল্টের পরে আবার ভর্তির কার্যক্রম আছে। এটা ওটাতেই কেটে যাবে সময়, তাড়াতাড়ি তো আর সময় হবে না। এখন যখন সুযোগ আছে, এই সুযোগে ওকেও না হয় তোমার সাথে একটু ঘুরিয়ে নিয়ে আসো। জাহিদ সাহেব যে হানিমুনের কথাটা ঘুরতে যাবার নাম দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন সেটা বেশ বুঝলো নিভান। বাবার এমন প্রস্তাব ভেতরে ভেতরে নিজেও একটু আড়ষ্টতায় ডুবলো। তবে বাহিরে নিজেকে সহজ রেখে জাহিদ সাহেবের প্রস্তাব মানতে চাইলেও মুখে পড়ল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।